আমি আপনাদের বলছিলাম যে সেনাবাহিনী প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমরা এর মধ্যে কিছু খবরে আমি দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি সাক্ষাৎ কি নিয়ে হয়েছে আম পত্র-পত্রিকার খবরে জানা গেছে যে তারা সাক্ষাৎ করেছেন। আ সেটা কোথাও বিস্তারিতভাবে আমি দেখিনি। তবে সাক্ষাৎ যদি হয়ে থাকে এবং সেই সাক্ষাতের বিষয়বস্তু কি হতে পারে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। একটা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বার্তা পৌঁছে দেবার চেষ্টা করেছেন সেনাপ্রধানকে যে তারা ক্ষমতায় এলে সেনাবাহিনীকে টাচ করা হবে না। হয়তো এরকম একটা বা সেনাবাহিনীকে প্রফেশনালি তারা রান করবেন। আ সেনাবাহিনীকে অতীতে যেরকম পলিটিসাইজ করা হয়েছে সেটা হয়তো করবেন না। এরকম একটা বার্তা তারা দেবার চেষ্টা করবেন এবং সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আ যেন প্রতিষ্ঠানের মতো চলতে পারে, সেরকম হয়তো একটা বার্তা দিয়েছেন। বাট আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে কিনা সেটা আমার জানা নেই। কারণ আম উভয় পক্ষেই কিছু আস্থার সংকটের জায়গা থাকতে পারে এবং হয়তো এটাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারেন যে, নির্বাচনটা যেন ভালোভাবে হয় ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে সেনাবাহিনীর যেন পূর্ণ সহযোগিতা করে। এটা হয়তো তার চাওয়া থাকতে পারে। যদিও ভালো নির্বাচন মানে কি আর ভালো নির্বাচনে সেনাবাহিনী আসলে শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষে সেই লোকবলই আদৌ আছে কিনা একটা দেশে ভালো নির্বাচন করবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনী রাখতে পারে, কিন্তু সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা আলোচনা সেটা হচ্ছে স- সম্প্রতি 28 জনের বিরুদ্ধে একটা চার্জশিট আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং এই চার্জশিটে 25 জন সিনিয়র এবং মধ্যগোত্রের সেনা কর্মকর্তা রয়েছেন। আমার ধারণা এদের অনেকেই দেশের বাইরে, কেউ কেউ হয়তো জেলখানায় আছেন, চাকুরিতে হয়তো কেউ কেউ আছেন। কিন্তু মূল কথা যেটা যে এটা হয়তো আমার কথার সঙ্গে অনেকে একমত হবেন না, কিন্তু আমি সবার বিবেচনার জন্য বলছি। সেনাপ্রধান অনেকদিন ধরে বলছেন যে আমরা যেন কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ না করি। প্রতিষ্ঠান না থাকলে বাংলাদেশে এমনিতেই আসলে কোনো প্রতিষ্ঠান সেই অর্থে আমরা গড়ে তুলতে পারিনি, নেই। আম শুধুমাত্র আর্মড ফোর্সেস বা সেনাবাহিনী এবং বিমান বাহিনী, নৌবাহিনী এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি কিছু বিতর্ক সত্ত্বেও টিকে আছে। এগুলোকে যেন আর বিতর্কিত না করি। এর সঙ্গে যুক্ত আছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই এর প্রশ্ন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ ফোর্সেস সেনাবাহিনীর বাইরেও। এগুলোকে পলিটিশিয়ানরা বিভিন্ন সময় পলিটিসাইজ করেছে সেনাবাহিনীর ভেতরে, বিতর্কিত নেতৃত্ব বিভিন্ন সময়ে। এইসব প্রতিষ্ঠানকে যেন বিতর্কিত আমরা না করি। একসময় সেনা শাসনের কারণে সেনাবাহিনী বিতর্কিত ছিল এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে যেভাবে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে, এনএসআইকে ব্যবহার করা হয়েছে, পুলিশ র্যাবকে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে কিছু আমরা জানি র্যাবের বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা, কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা আমরা জানি এবং এই অপরাধগুলো ব্যক্তিবর্গ করেছেন, সে কথা ঠিক। এবং আমরা সবাই চাই দেশে গণতন্ত্র চাইলে, আইনের শাসন চাইলে প্রতিটি অপরাধের বিচার হোক, কেউ অপরাধের ঊর্ধ্বে নয়, একথা আমাদের মাথায় রাখতে হবে। তিনি যেই হন না কেন, তিনি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, তিনি যদিও রাষ্ট্রপতির জন্য কিছু ক্ষেত্রে দায় মুক্তির ব্যাপার আছে, কিংবা সেনাপ্রধান হন, কিংবা নোবেল লরিয়েট হন, ডাজেন্ট ম্যাটার, যেই হোক, মসজিদের ইমাম হন, পুরোহিত হন, পাদ্রী হন, সবাইকে আপনি শাস্তি, এমনকি সাংবাদিকদের জন্য। কিন্তু এখানে একটা বিষয় আমাদের একটু বিবেচনায় রাখা দরকার, যেটা আমি সেনাপ্রধানের সঙ্গেও খানিকটা একমত, যে অপরাধ যারা করেছেন তাদের বিচার হোক। বিচারটা সেনা আইনে হয়তো তারা করতে চান এবং সেনা আইনে বিচার হলো আমি কোনো খারাপ কিছু দেখি না।
বেসামরিক আদালতে বিচার, অনেকেই মনে করবেন যে আইনের শাসন থাকলে বেসামরিক আদালতে বিচার হওয়া উচিত, কিন্তু বেসামরিক আদালতের বিচারের মধ্যে অনেক সময় পলিটিসাইজেশনের সম্পর্ক থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এরকম নানা অপরাধে বিভিন্ন সময় নানানজন অভিযোগ তুলবেন, আর তার প্রেক্ষিতে তাদের বিচার হলে সেনাবাহিনীর অভ্যন্তরের যে ডিসিপ্লিন সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি আস্থার একটা বড় সংকট তৈরি হবে। আস্থার সংকটটা কিরকম আমি আপনাদেরকে একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি, আমি জানি না কতখানি বোঝাতে পারবো। এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে বাধ্য। আপনি বলতে পারেন বেআইনি কাজ কি আপনি সবসময় করবেন, আপনি কি করতে বাধ্য, এই কথা আমরা সবসময় বলি, বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে সিভিল প্রশাসনের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে এটা আমরা বলি বটেই, আপনি বাধ্য নন। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে বা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটা এক ধরনের বড় বাধ্যকতা। যদি আমরা জানি যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাটা প্রধানমন্ত্রীর বা বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনে, কিন্তু তাদেরও নেতৃত্বটা সেনাবাহিনীর ভেতর থেকে আসে, এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের সেনা প্রধানের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এটা বলা যাবে না, কারণ তারা ওই বাহিনীর ভেতরকার মানুষ। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কমান্ড চেনের কথা আমি বললাম, তারা যদি না মানেন এবং এই প্র্যাকটিস যদি তাদের মধ্যে শুরু হয়, এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যেতে পারে। সো সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ যে চেইন অফ কমান্ড, সেটা রাইট রং ভালো মন্দ সেটাকে আপনি সেভাবেই চলতে দিতে হবে, এবং ভেতর থেকে সেটাকে আপনার কারেকশন করতে হবে। আমি 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 যেভাবে মনে করি, ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা যদি তারা না শোনেন, তাহলে একটা জটিলতা তৈরি হতে পারে যে কোনো সময়, এবং সেটা চেইন অফ কমান্ড ভেঙে দিবে। আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন এই যে 24শে জুলাই আগস্টের সময় যে অভ্যুত্থান, সে ফর এক্সাম্পল সেনাপ্রধান এবং কতিপয় সিনিয়র জেনারেল চাইলেন যে আমরা আর সরকারের নির্দেশ আদেশ মানব না, আমরা জনগণের পক্ষে দাঁড়াবো। একটা বড় অংশ যদি সে সময় প্রতিবাদ করতেন, না আমরা তো সরকারের অধীনে, কাজে আমাদের সরকারের কথাই মানতে হবে, আমরা সরকারের কথাই শুনব, বুঝতে পারেন এই অভ্যুত্থান সেদিন সাফল্যের মুখ দেখতো? আমার মনে হয় দেখতো না। কিংবা এটা বুঝতে পারেন কি ধরনের বিশৃঙ্খলা সেই 70-এর দশকে 75-এর মতো অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর ভেতরে হতো। আবার উল্টো দিক থেকে যদি চিন্তা করেন যে সেনা প্রধান চাইছেন না বা তার সতীর্থ জেনারেলরা চাইছেন না, কিন্তু ভেতরে একটা ভীষণ চাপ যে আমরা জনগণের পক্ষে দাঁড়াবো, আমরা কমান্ড শুনবো না, সরকারের সঙ্গে থাকবো, সেটাও একটা বিশৃঙ্খলা, কিন্তু চরম বিশৃঙ্খলা। ইয়েস, যখন পুরো বাহিনী একসঙ্গে থাকে তখন সমস্যাটা কম হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু বাহিনীর ভেতরে যদি অসন্তোষ থাকে, রাইটলি অর রংলি, সেটা কিন্তু বাহিনীকে, ওই ফোর্সেসকে ক্ষতিগ্রস্ত করে, এবং এরকম পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকে। সো আমি জানি না যে সেনাবাহিনী বিষয়টাকে কিভাবে ডিল করছে, কি চাইছে তারা। তবে রাজনৈতিক মহলে অনেক রকমের উচ্ছ্বাস আমরা দেখতে পাই, অনেক রকমের দাবি দেখতে পাই। রাজনৈতিক মহলে বেশ সাধারণভাবে নাগরিকদের মধ্যে অনেক রকমের উচ্ছ্বাস থাকতে পারে, অনেক রকমের ক্ষোভ থাকতে পারে, অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্র একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে, তাকে একটা নিয়মের মধ্যে চালাতে হয়। আবেগ দিয়ে বলে ফেললাম ক্যান্টনমেন্ট গড়িয়ে দাও, আবেগ দিয়ে বলে ফেললাম এই সেনাবাহিনী চাই না, এই ডিজিএফআই বিলুপ্ত করতে হবে, এগুলো দিয়ে রাষ্ট্র চলবে না। আর আপনি এইসব কথাবার্তা যখন বলবেন, বাইরে থেকে যারা আপনার জন্য হুমকি, দেশের জন্য হুমকি, তারা আসলে তখন নড়ে চড়ে বসে। এটা মাথায় রাখতে হবে।